দান নেব না, দান গ্রহণ করব না, সরকারি চাকরিটি করো কোন আক্কেলে? চেষ্টা করে দেখো, দেখি দান গ্রহণ করব না, না খেয়ে মরে যাবে। গৌতম বুদ্ধ এবং তার পরবর্তীকাল পর্যন্ত ভারতবর্ষের রাজনীতিতে, সমাজনীতিতে কোনো বর্ণ ব্যবস্থা তৈরি হয়নি। সুতরাং বর্ণ ব্যবস্থাই যেখানে নেই, সেখানে চতুর্বর্ণের ব্রাহ্মণ আসবে কি করে? গৌতম বুদ্ধের সঙ্গে ব্রাহ্মণরা ছিলেন এবং ব্রাহ্মণদের সঙ্গে গৌতম বুদ্ধের তর্ক বিতর্ক হতো। এ কথা যারা বলছেন তারা হয় অশিক্ষিত মূর্খ, না হলে সুপারি পাওয়া পরজীবী। গৌতম বুদ্ধের ভিক্ষু সঙ্গের দুটি ধারা, একটি সমন, একটি বমন অথবা বামন। এই দুটি ধারার মধ্যে দিয়েই গৌতম বুদ্ধ তার যে ধম্ম দেশনাগুলো, সেই দেশনাগুলো তিনি প্রচার করেছিলেন। এবং দুটি ধারাই সমকক্ষ দুটি ধারা, সমন, বমন অথবা বামন। আজকে এটা নিয়েই একটু আলোচনা করব। সম্প্রতি এই সমন এবং বামন দুটি শব্দ নিয়ে একটা বিতর্ক ঘনীভূত হয়েছে এবং সেই বিতর্কে জড়িয়ে পড়ছে আমাদের কিছু সংগ্রামী সাথী। বিতর্কটি এমন একটা পর্যায়ে চলে গেছে, ব্যক্তি আক্রমণ হচ্ছে সেখানে, এমন নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে যে সালিশি সভা ডেকে এই বিতর্ক মীমাংসার উপায় খুঁজছে অনেকেই। অনেকে বলছে যে এমন তিক্ততা যদি বন্ধু মহলের মধ্যে চলতে থাকে তাহলে বহুজন আন্দোলন তো ধ্বংস হয়ে যাবে। আর আমাদের বহুজন জাতিসমূহ যদি এরকম একটা আত্মঘাত, আত্মহননের মধ্যে জড়িয়ে পড়ে তবে তো তার বিনাশ ত্বরান্বিত হবে। বন্ধুরা, আমি কিন্তু এই বিতর্ক হওয়া উচিত বলে মনে করছি, কারণ বিতর্কই হচ্ছে সমাধানের রাস্তা। আর বিতর্কই আগামী দিনে আমাদের কোন পথে চলতে হবে তার সন্ধান দেয়। সুতরাং বিতর্ক গঠনমূলক বিতর্ক হওয়া উচিত। আর এই গঠনমূলক বিতর্ক হওয়া উচিত বলেই আজকে আপনাদের সামনে এই সমন এবং বামন দুটি ধারা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। সম্প্রতি যে বিতর্কটা তৈরি হয়েছে তা হঠাৎ করে গজিয়ে ওঠা একটা সংগঠন এবং তার কিছু নিয়ম কানুনের মধ্যে কিছু অসঙ্গতি রয়েছে বলে অনেকে দাবি করছেন। সেই অসঙ্গতি রয়েছে বলেই এই বিতর্কটা ঘনীভূত হয়েছে। ধরুন কেউ বলছেন, এই যে সংগঠনটি, তারা বলছেন যে গৌতম বুদ্ধের আগে এই সমন সংঘ ছিল। অর্থাৎ এমন একটা ধারণা তারা পুঁতে দিতে চাইছে যে গৌতম বুদ্ধ এই সমন সংঘতে যোগদান করেছিলেন। অর্থাৎ গৌতম বুদ্ধের আগে যেহেতু এই বিচারধারা ছিল, তাই তিনি সমন সংঘের মানুষ ছিলেন। এরকম একটা ধারণা, যুক্তি তৈরি করা হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে ধারণা বা যুক্তি যাই তৈরি করি না কেন, সেটা যদি বিতর্কিত হয় এবং সেই বিতর্কিত ধারণাকে প্রতিষ্ঠিত করতে গেলে যে প্রামাণ্য দলিল দেখাতে হয়, সেই প্রামাণ্য দলিলের ভিত্তিতেই বিতর্ক প্রতিষ্ঠিত হয়। তো গৌতম বুদ্ধের সময় এই যে প্রমাণগুলো কিসে রাখা হতো? তখন কি এরকম বই পত্র ছিল আমরা যেটা পাঠ করি, না সেই বইয়ের আকার অন্য আকারে ছিল? আমরা তো দেখতে পেয়েছি যে কাগজ সেখানে ছিল না। যদি কাগজ থাকতো তাহলে সম্রাট অশোক
পাহাড়ের গায়ে লিখতেন না, পিলারের গায়ে অত কষ্ট করে লিখতেন না, এবং ৮৪,০০০ যে বুদ্ধ বিহার তিনি নির্মাণ করেছিলেন, সেই বুদ্ধ বিহারের গায়ে বা তার ফটকে, তার যে গেটে ওইভাবে লিখে রাখতেন না। কারণ তখন লেখার যে উপাদানগুলো এখানে থাকা দরকার সেগুলো ছিল না, জন্যেই সম্রাট অশোক এইভাবে পাহাড়ের গায়ে, পিলারের গায়ে বিভিন্ন জায়গা লিখে রেখেছেন। তো আমাদের প্রশ্ন হলো যে এরকম কোনো লিখিত প্রমাণ বা পাথুরে প্রমাণ কি আছে যে গৌতম বুদ্ধের আগে সমন সংঘ ছিল? যদি উত্তর না হয়, তাহলে এই ভাসিয়ে দেওয়া আলটপকা যে কথা, সেই কথা তো দাঁড়াতে পারে না, সেই কথার তো ভিত্তি থাকতে পারে না। আমি একটি বলে দিলাম, যেটা বলে ব্রাহ্মণবাদীরা এই সমস্ত কথা বলে। সুতরাং ব্রাহ্মণবাদীদের মতো এই আলটপকা কথা বলা বহুজন আন্দোলনে চলে না, কারণ বহুজন আন্দোলন একটি বিজ্ঞান ভিত্তিক যুক্তি তর্কমূলক একটি আন্দোলন। আলটপকা কোনো কথা এখানে চলে না। আমরা দেখতে পেয়েছি যে তালপত্রে রাখা হয়েছে সেই সমস্ত নিদর্শন, ছোট ছোট যে সমস্ত মাটি দিয়ে তৈরি যে সিল, তার উপরে রাখা হয়েছে কিছু নমুনা। সেই নমুনা থেকে যে ছবি, যা চিত্রটি আমাদের সামনে এসেছে, তাতে আমরা বুঝতে পারছি যে এই সময় এই জিনিসটি ছিল। যেমন ধরুন, গৌতম বুদ্ধ কি কোনো বিদ্যালয়ে পড়াশুনো করেছেন? প্রশ্ন উঠতে পারে। তো আমরা পেয়েছি বিভিন্ন যে বুদ্ধ স্থলগুলো আছে, সেখান থেকে খোদাই করতে করতে উঠে এসেছে কিছু তথ্য, যে তথ্যের ভিত্তিতে দাবি করা হচ্ছে এবং প্রমাণ দেখিয়ে দেওয়া হচ্ছে যে হ্যাঁ, গৌতম বুদ্ধের সময়ও বিদ্যালয়ে যাওয়ার যে অভ্যাসটি, সেই অভ্যাসটি ছিল। গৌতম বুদ্ধ প্রথম দিন স্কুলে যাচ্ছেন গরুর গাড়িতে চড়ে, দুটো গরুর টানা গাড়িতে চড়ে যাচ্ছেন। এরকম যে চিত্র আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। আমরা যে গৌতম বুদ্ধ পূর্ব যে বুদ্ধরা ছিলেন, সেই বুদ্ধদের নিয়ে একটা গবেষণাধর্মী ভিডিও প্রস্তুত করেছি। তাতে আমরা দেখিয়েছি যে কাকু চান্দ অথবা কাকু সন্দ এবং কোনাগমন ভিক্ষুর যে কার্বন ডেটিং, তাদের যে স্মারকস্থল খোদাই করে যে নমুনা পাওয়া গেছে, তার কার্বন ডেটিং হয়েছে, এবং সেই কার্বন ডেটিং এর ভিত্তিতে তৈরি হয়েছে যে গৌতম বুদ্ধের আগে আরো 28 জন ভিক্ষু ছিলেন, এবং ফাহিয়েন হিউয়েনসাং এই ভিক্ষু স্থলগুলোতে ভ্রমণ করে তারা একটা ভৌগোলিক বিবরণ দিয়েছেন। আমরা একটা ম্যাপের মতো দেখেছি, ফাহিয়েন একটা ম্যাপের মতো তৈরি করেছে যে এই যে পূর্ব বুদ্ধদের যে বিহারগুলো, সেই বিহারগুলো কপিল বস্তু থেকে কতটা দূরে বা কত যোজন দূরে আছে, তার ব্যাখ্যা করেছেন ফাহিয়েন। আমরা দেখেছি যে সম্রাট অশোক এই পূর্ব বুদ্ধদের স্থলগুলোতে স্তম্ভলিপি লিখেছেন বিভিন্ন জায়গায়। ওই পূর্ব বুদ্ধদের বর্ণনা করে তিনি স্তম্ভলিপি করে সেগুলোকে, ভাবা যায় সম্রাট অশোকের আমলে পূর্ব বুদ্ধদের স্বীকৃতি দিচ্ছেন সম্রাট অশোক, যে এখানে এই বুদ্ধ এখানে ছিলেন, তার বিহার এখানে গড়ে উঠেছিল। এটা সম্রাট অশোক করে গেছে, তার স্তম্ভলিপিতে করে গেছেন, পিলারের গায়ে লিখে গেছেন, 4টি স্ক্রিপ্টে লিখেছেন পালি ভাষাতে। আমরা তারপরে যেটা পেয়েছি, ভিনসেন্ট স্মিথ
সিংহল থেকে আবিষ্কার করেছেন 28 বুদ্ধের বুদ্ধ পরিত্য সূত্র নামে একটি সূত্র। আমরা সেখানে দেখতে পেয়েছি 28 জন বুদ্ধ এরকম পথ নির্মাণ করেছিলেন, কল্যাণের পথ, প্রজ্ঞার পথ নির্মাণ করেছিলেন। এই যে 28 জন বুদ্ধ যে পথ নির্মাণ করেছিলেন, যে সংঘের মধ্যে দিয়ে পথ নির্মাণ করেছিলেন, সেখানে কি সমন সংঘের কথা লেখা আছে? উত্তর হলো না। উত্তর হলো পরিষ্কার অর্থে 28 বুদ্ধ সমন সংঘের কথা বলেননি। তাহলে সমন সংঘের যে বর্তমান একটি সংগঠন, তারা নিজেরা বলে না সংগঠন নয়, আমরা সংঘ, স্বীকার করে নিলাম সংঘ। তা সেই সংঘের থেকে দেখাতে হবে তো কি মতবাদ প্রচার করেছিলেন এই 28 জন বুদ্ধ। আমরা একটু একটু করে আসবো যে তারা কি মতবাদ প্রচার করেছিলেন এই 28 জন বুদ্ধ। সেই 28 জন বুদ্ধের নাম আপনারা কি জানেন? 28 জন বুদ্ধের নাম একটি বন্দনা হিসেবে আমরা পেয়েছি ভিনসেন্ট স্মিথের কাছ থেকে। তিনি বলেছেন, তন্হংকর মহাবীর মেধাঙ্কর মহীয়স শরণাঙ্কর লোকহিত দীপঙ্কর জ্যোতিন্ধর কাণ্ডনীন জনপামক্ষ মঙ্গল পুরুষাশব সুমন সুমন ধীর রেবত রতিবদ্ধন শোভিত গুণসম্পন্ন। অর্থাৎ একজন বুদ্ধের সঙ্গে তার যে মতবাদ, সেই মতবাদ এবং তার যে বিশেষণ, সেই বিশেষণটাও আমাদের রেখেছেন আমাদের যিনি রচনা করেছিলেন এই সময়ে এই পরিত্য সূত্রটি। শোভিত গুণসম্পন্ন আনমদস্যী জনুত্তম পদুম লোকপূজ্যত। আপনারা সবাই বুঝতে পারছেন, লোকপূজ্যত নারদ বড় সারথী। এই দেখুন, নারদ একজন বুদ্ধ। পদুমত্তর সত্য সার সুমেধ অজ্ঞপুজ্ঞল সুজাত সব্যলোকজ্ঞ প্রিয়দর্শী নরাসাভ। এই প্রিয়দর্শী দেখুন আরেকজন বুদ্ধ ছিলেন। অর্থদর্শী কারুণিক ধম্মদর্শী তমনুদ শিখি সব্যহিত সত্য তিস্য বরদর সম্ভর ফুস্য বরদর সম্বুদ্ধ বিপর্ষী চ অনুপম শিখি সব্যহিত সত্য বিশ্ববু সুখদায়ক। পরেরগুলো আপনারা অনেকেই জানেন। কাকুচন্দ সত্যবাহ কোনাগমন রণঞ্জহ কাশ্যপ। কাশ্যপ শিরি সম্পন্ন, কাশ্যপ শিরি সম্পন্ন গৌতমা শাক্যপুঙ্গব। এই যে 28 জন বুদ্ধ, তারপরে লিখেছেন এই বুদ্ধরা কি মতবাদ দিয়েছেন, এরা সংঘের মধ্যে দিয়ে কি মতবাদ দিয়েছেন। অট্টবিশতি মা বুদ্ধা নিব্বানা মতদায়ক। নিব্বানা মত দান করেছেন তারা। নমামি শিরসি নিচ্চং তেমে রক্ষন্তু সব্যদা। তো এই বুদ্ধদের সব সময় আমরা হৃদয়ে রাখবো। এটা দিয়ে শেষ হয়েছে এই বুদ্ধ পরিত্য সূত্র। যে বিতর্কটি তৈরি করা হয়েছে সমন এবং বামনের বিতর্ক, সেই বিতর্কের মূল ভিত্তি কোনো কিছু নেই। বুদ্ধ ভিক্ষু সংঘের এই দুটো ধারা সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা এবার আসি যে এই যে সমন এবং বামন, এই বিষয়টি কোথায় আছে, কিভাবে আছে এবং কেন তাদের সমন বলা হয়েছে এবং বামন বলা হয়েছে। এটি আপনারা ধম্মপদের পেয়ে যাবেন। ধম্মপদের 25টা অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায়কে বলা হচ্ছে ভাগ বা ভাগ্য। পালিতে ভাগ শব্দের অর্থ ভাগ্য।
হিসেবে বর্ণনা করা হয়েছে। এর ভাগগুলি শুরু হয়েছে যমকা ভাগ্য দিয়ে আর শেষ হয়েছে বামনা বা ব্রাহ্মণা ভাগ্য দিয়ে। আপনাদের কাছে বলে রাখি যে 1870 সালে প্রথম যখন এই ধম্মপদের ইংরেজিতে ট্রান্সলেশন হয়, প্রথম জার্মান ভাষায় ট্রান্সলেশন করেন ম্যাক্স মুলার, জার্মান ভাষা থেকে ইংরেজি ভাষাতেও ট্রান্সলেশন করেন ম্যাক্স মুলারের নেতৃত্বে। সেটা হয় 1870 সালে। এই 1870 সালেই প্রথম বামন শব্দটি ব্রাহ্মণ শব্দ হিসাবে ব্যবহার করেন ম্যাক্স মুলার। ব্রাহ্মণ ভাগ্য রয়েছে একটা, আর একটা রয়েছে ধম্মাত্থা ভাগ্য। বন্ধুরা, ধম্মাত্থা ভাগ্য মানে হচ্ছে ধর্ম অর্থ ভাগ। ধম্মাত্থা অর্থ ভাগ্যে, অর্থাৎ অর্থ ভাগ্যে এই দুটো সূত্র ভার্স রয়েছে, 264, 265। আপনারা দেখুন 264তে কি বলছে। 264তে বলছে যে না মুন্ডকে না সমানা, মাথা মুন্ড করলেই সমান হওয়া যায় না। অব্বত আলী কম্বানম ইচ্ছা লোভ সম্পন্ন সমান কিম ভবিষ্যতি। অর্থাৎ যে উচ্ছৃঙ্খল মিথ্যেবাদী মাথা মুন্ডন করলেও সমান হয় না, যে কামনার্ত অর্থাৎ কামনা করে, যে লোভী, সে কি করে সমান হয়? গৌতম বুদ্ধ প্রশ্ন করেছেন যে মাথা মুন্ডন করলেই সমান হয়ে যায়? যার মধ্যে ইচ্ছা লোভ সম্পন্ন রয়েছে, সমান কিম ভবিষ্যতি, সে কি করে সমান হবে? 265তে আছে ওচ সমেতি পাপানি আনুমুথুলানি সব্বাসো সমিত্তাহি পাপনাম সমনতি পবুষ্যতি। যে ছোট বড় সকল পাপ বশীভূত করে তাকেই সমন বলা হয়, কারণ সে পাপকে পরাজিত করেছে। অর্থাৎ পাপকে যিনি পরাজিত করতে পেরেছেন, ছোট বড় উঁচু নিচুকে যিনি সম মনোভাবাপন্ন, সমদর্শী, সমানভাবে দেখেন, তিনি হচ্ছেন সমন। যারা সমন নিয়ে কাজ করছে তাদের মধ্যে হিংসা মারামারি, তাদের মধ্যে একে অপরকে আমি তোমার থেকে বেশি বুঝে গেছি, তোমরা কিছু বোঝো না, তোমরা এখানে এসো সেখানে এসো, এইভাবে হুমকি ধমকি দিয়ে সমন সংঘ প্রতিষ্ঠা হয়নি। তখন সমন সংঘই হয়নি কোনোদিন। গৌতম বুদ্ধ যে সংঘ নির্মাণ করেছিলেন সেটি ভিক্ষু সংঘ, সেটি কিছুতেই সমন সংঘ নয়। সমন সংঘের একটি অংশ হচ্ছে সমানা। সমন হতে গেলে একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতার কথা গৌতম বুদ্ধ বলছেন। আর পরিষ্কার করে বলে রাখি, যিনি তার পূর্বস্মৃতি আশ্রম ভুলে গিয়ে সব সময়ের জন্যে সঙ্গের ভাবনা তার মধ্যে থাকবে, সঙ্গের ভাবনা তার চিন্তনের মধ্যে থাকবে, তার কোনো পূর্বাশ্রম থাকবে না, তিনি একেবারে এই মানসিকতায় আসতে গেলে চিবর বস্ত্র ধারণ করে তাকে সমন হতে হবে, এমন কঠিন একটা দায়িত্ব গৌতম বুদ্ধ সমনদের দিয়েছিলেন। সুতরাং এটা বুঝতে হবে যে আজকে যারা সমন সংঘ গঠন করে গৌতম বুদ্ধকেও খারিজ করে দেওয়ার চেষ্টা করছে, তারা ভিক্ষু সংঘ এবং গৌতম বুদ্ধ যে পথ দেখাচ্ছে সেই পথটাকেই তারা দুপায়ে মারাতে চাইছে এবং এই বহুজন ভাবনাটাকে আছাড় মেরে
গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করছে। বহুজন হিতায় বহুজন সুখায়। বহুত্ববাদের মধ্যেই রয়েছে গৌতম বুদ্ধের চলার পথ। যারা এখন বলছে জোড়ো জোড়ো জোড়ো, এ সমস্ত করোনা একসঙ্গে জোড়ো, তারা বহুজন বিচারধারাটাকে বোঝেন কি? বহুত্ববাদের মধ্যেই রয়েছে একটা অনন্য সুন্দর বিচারধারা, যে যে যেটুকুন কাজ করছে সেইটুকুন কাজের মধ্যে দিয়ে যদি মানুষের কল্যাণের জন্যে কাজ করে যায়, সেই কাজটাই হচ্ছে অনন্যতম কাজ। এবং অনন্যতম কাজ কিসের জন্যে? কল্যাণের জন্যে। যদি সব কল্যাণ একসঙ্গে এসে মিলিত হয়, তাতে এমনিতেই জুড়বে। রবীন্দ্রনাথ খুব ভালো করে ধরেছিলেন এই জায়গাটায়। কিভাবে ধরেছিলেন? তিনি ধরেছিলেন, সময় হলো, সময় হলো, যে যার আপন বোঝা তোলো রে। রবীন্দ্রনাথ বলেননি যে এই বোঝাটাই তোলো। গৌতম বুদ্ধ বলেননি না এই বোঝাটাকেই তোমাকে তুলতে হবে, না হলে তুমি সমন্বয়। এ কথা গৌতম বুদ্ধ বলেননি। আর তাকে বুঝেছিলেন জন্যে রবীন্দ্রনাথ বলছেন, সময় হলো, সময় হলো, যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরিস, সে দুঃখ তোর সবেই সবে। ঘন্টা যখন উঠবে বেজে, দেখবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী সবে, একই রাস্তা লবেই লবে। গৌতম বুদ্ধ এটাই বলেছিলেন যে বিভিন্ন দেশে বিভিন্ন ভৌগোলিক অবস্থা, বিভিন্ন দেশের নদীর জলগুলো বিভিন্ন রঙের হয়। সেই নদী বিভিন্ন দেশ থেকে পরিভ্রমণ করে মোহনায় এসে মিলিত হয়। মোহনায় এসে মিলিত হলে যে লাল রঙের জল বহন করে এনেছে, যে কৃষ্ণ বর্ণ জল বহন করে এনেছে, যে সাদাটে বর্ণ জল বহন করে এনেছে, মোহনায় এসে মিলিত হলেই, সঙ্গমে এসে মিলিত হলেই তার কোনো আলাদা পরিচয় থাকে না। যে কেউ বলবে এটা কৃষ্ণা থেকে এসেছে, এটা কাবেরী থেকে এসেছে, কেউ বলবে এটা গঙ্গা থেকে এসেছে, এটা পদ্মা থেকে এসেছে, এটা যমুনা থেকে এসেছে। কোনো বিভেদ থাকবে না সঙ্গমে এসে মিলিত হলেই। গৌতম বুদ্ধ এই কনসেপশন নিয়েই ভিক্ষু সংঘ নির্মাণ করেছিলেন। স্বাভাবিক কারণেই এই যে সমন এবং বামন শব্দ নিয়ে আমাদের একটু ভাবতে হবে যে বামন কি আসলে যে ব্রাহ্মণ এখন জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তারাই কি গৌতম বুদ্ধের সময়ে বামন ছিলেন? পরিষ্কার অর্থে না। গৌতম বুদ্ধ এবং তার পরবর্তী কাল পর্যন্ত ভারতবর্ষের রাজনীতিতে, সমাজনীতিতে কোনো বর্ণ ব্যবস্থা তৈরি হয়নি। সুতরাং বর্ণ ব্যবস্থাই যেখানে নেই, সেখানে চতুর্বর্ণের ব্রাহ্মণ আসবে কি করে? পরিষ্কার করে যারা বলছেন গৌতম বুদ্ধের সঙ্গে ব্রাহ্মণ ছিলেন, তারা যেটা নাগপুর থেকে কন্ট্রোল হয়, তাদের সুপারি নিয়ে এ সমস্ত কথা বলছেন। কারণ তারা প্রতিষ্ঠিত করতে চাইছে যে এই যে বর্তমানে জাতি, ব্রাহ্মণ জাতিদের, তাদের একটা পুরানো ইতিহাস আছে। সুতরাং তাদের পুরানো ইতিহাসকে গৌতম বুদ্ধের সঙ্গে জুড়ে দিয়ে এরা ঐতিহাসিকভাবে নিজেদের স্বীকৃতি আদায় করে নেওয়ার চেষ্টা করছে। আর যারা এটা করছেন পরিষ্কার অর্থেই হচ্ছে সুপারি নিয়ে। গৌতম বুদ্ধের সঙ্গে ব্রাহ্মণরা ছিলেন এবং ব্রাহ্মণদের সঙ্গে গৌতম বুদ্ধের তর্ক বিতর্ক হতো। এ কথা যারা বলছেন তারা হয় অশিক্ষিত মূর্খ, না হলে সুপারি পাওয়া পরজীবী। এই সুপারি পাওয়া পরজীবীরাই
এই তথ্য প্রচার করছেন। আমরা কোথাও দেখিনি। সম্রাট অশোকের পরে আমরা দেখেছি একেবারে আমাদের পাল রাজ্য পর্যন্ত এই চতুর্বর্ণ ব্যবস্থার কোনো ধরনের নমুনা নেই। সেখানে বর্ণ ব্যবস্থা গড়েই ওঠেনি। যেখানে বর্ণ ব্যবস্থায় গড়ে ওঠেনি সেখানে ব্রাহ্মণ, এই যে পৈতেধারী দ্বিজাত ব্রাহ্মণ, এরা আসবে কোথা থেকে? আসবে না। এরা এই সাধারণ কাণ্ডজ্ঞান যাদের নেই, অথবা সুপারি নিয়ে যারা এই ব্রাহ্মণদের গোতামা বুদ্ধের কালে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তারা আসলে নাগপুরিয়া ধান্দাবাজ। এগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এরা এলিমিনেটেড হয়ে যাবে। আস্তে আস্তে এদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। আর এই যারা করছে তারা আইডেন্টিফাই হবেন। আইডেন্টিফাই হয়ে এদের না হবে ঘটকা, না হবে ঘরকা। এরা পরবর্তীকালে আর কোনো সংগঠন, কোনো সংঘেই জায়গা পাবে না। হয় পাগল বলে তাড়াবে, আর না হলে তাদের বলবে যে এরা ধান্দাবাজি একটা অবস্থা চাইছে। সুতরাং বন্ধুরা, এই পথ গোতামা বুদ্ধের পথ নয়। পরিষ্কার করে বুঝতে হবে যে গোতামা বুদ্ধের পথ হচ্ছে নিব্বাণ, হচ্ছে জ্ঞানের সর্বোচ্চ একটি মার্গ। জ্ঞানের সর্বোচ্চ মার্গে কিন্তু কোনো ধরনের বিবাদ থাকার কথা নয়। গোতামা বুদ্ধের জীবনে বিবাদ করেননি। তিনি জ্ঞানের সর্বোচ্চ মার্গের অনুসন্ধানী ছিলেন জন্যই মধ্যম পন্থা গ্রহণ করেছেন। কত বড় ভুল পন্থা দেখুন তো। যারা এই কি সব রুল ফুলের কথা বলছেন, তারা বলছেন এ নেব না, সে নেব না, ও নেব না। অর্থাৎ পরিষ্কার অর্থে এরা বাবা সাহেবের যে পে ব্যাক টু ইউর সোসাইটি, সেই পে ব্যাক টু ইউর সোসাইটিতে আঘাত করছে। পরিষ্কার অর্থে গোতামা বুদ্ধকে আঘাত করছে। বাবা সাহেবের যে আসল ভিত্তির উপরে বহুজন সংগঠনগুলো দাঁড়িয়েছে, বহুজন সংগঠনগুলো এখনো চলছে, সেই পে ব্যাক টু ইউর সোসাইটি তে এরা আঙুল তুলছে যে তুমি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা পেয়েছো, সেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তোমার ক্রেডিটে হয়নি, তোমার যোগ্যতায় হয়নি। ওটা হয়েছে অ্যাফার্মেটিভ অ্যাকশনের জন্যে। তুমি ভারতবর্ষের মূল নিবাসীদের অংশ, এই জন্যে তুমি তালিকাভুক্ত হয়েছ। আর তালিকাভুক্ত যে মানুষগুলো, তার একটি অংশ তুমি প্রতিনিধিত্ব করছো। সুতরাং এটা তোমার প্রতিনিধিত্ব। তোমার থেকে অনেক বড় যোগ্যতার মানুষ রয়েছে, তারা প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়েছে। সেই জন্য বাবা সাহেব বলছেন এই সমাজ গড়তে তোমাকে পে ব্যাক টু ইউর সোসাইটি, সেখানে যেতে হবে। সুতরাং দান নেব না, দান গ্রহণ করব না, দান দেব না, এ কথাগুলো সম্পূর্ণ একটি ফেক, মিথ্যে তথ্য, যাতে কোনোভাবে কোনো সংগঠন কাজ না করতে পারে তার জন্য চালাকি, তার জন্য একটা ট্র্যাপ। এসসি এসটিদের যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তার উপর তো উঠবে, তার সঙ্গে একটা অর্থনৈতিক বিষয় যুক্ত রয়েছে, শিক্ষামূলক একটি বিষয় যুক্ত রয়েছে। দান দেব না, দান গ্রহণ করব না, সরকারি চাকরিটি করো কোন আক্কেলে? চেষ্টা করে দেখো, দেখি দান গ্রহণ করব না, না খেয়ে মরে যাবে, না খেয়ে মরে যাবে যদি দান গ্রহণ করো না। প্রত্যেকটাই দানের সঙ্গে সম্পর্ক যুক্ত। দান মানে বিনিময়। সুতরাং এই সমস্ত রুল দেখিয়ে যারা মূল বিষয়টির উপরে হস্তক্ষেপ করছে, তারা ষড়যন্ত্রকারী। সরকারি চাকরি করবে, দান নেব না, আরে ওটা তো দান, কোন অর্থে দান নয়। যোগ্যতার নিরিখে চেষ্টা করে দেখো, একটা ধান উৎপাদন করে সেই চালটা খাও, তবে বোঝা যাবে তুমি দান গ্রহণ করছো না।
তাও দান গ্রহণ করতে হবে। ওই উৎপাদনের সময় তোমাকে শ্রম দান করতে হবে, তোমাকে ধানের বীজটাকে আরেকজনের কাছ থেকে আনতে হবে। সবটার মধ্যেই রয়েছে একটা রিলেটিভিটি, এবং সেটা দান এবং প্রদান, গ্রহণ এবং প্রদান দুটোর উপরে নির্ভরশীল। যেখানে আমার গৌতম বুদ্ধ রয়েছে, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর রয়েছে, আমার সম্রাট অশোক রয়েছে, আমার 28 জন বুদ্ধ রয়েছে, তাদের যে পরম্পরা, তাদের যে কল্যাণকারী নির্মাণ, সেই নির্মাণের সঙ্গে যুক্ত না থেকে তোমাদের ওখানে গিয়ে অপচয় করব সময়টা। কাদের নিয়ে এই সমস্ত গড়ে তুলছ আমরা জানি না, কাদের নিয়ে। আমি বলে দিই কাদের নিয়ে সংগঠন গড়ে উঠেছে, সমস্ত তথ্য আমার কাছে আছে। এই জন্যেই আমরা উৎসাহ দেখাচ্ছি না, কিন্তু তর্ক বিতর্ক দুটোই চলতে থাকা উচিত। কারা আজকে সমন সংঘ নিয়ে কথা বলছো, তাদের যে ইন্টেলেকচুয়ালিটি সেটা কোন পর্যায়ে? দুটো ভার্সে এই সমনের সংজ্ঞা রয়েছে, পাশাপাশি বামনের সংজ্ঞা রয়েছে একটি পুরো অধ্যায়। এই পুরো অধ্যায় বামনের সংজ্ঞা রয়েছে। কি সেই পুরো অধ্যায়? পুরো অধ্যায়টি হচ্ছে বামন ভাগ্যা, অর্থাৎ বামন ভাগে। একেবারে পরিষ্কার করে দেখুন, পুরো একটি অধ্যায়ের পুরো শ্লোক থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত রয়েছে বামন। কতগুলো শ্লোক আছে জানেন আপনারা? বামন ভাগ্যাতে শ্লোক আছে অসংখ্য শ্লোক, 383, 384 থেকে শুরু করে একেবারে 423। এতগুলো ভার্স রয়েছে, এতগুলো সূত্র রয়েছে বামন ভাগ্যাতে, এবং সেখানে পরিষ্কার করে বলছে যে তোমাকে পূর্ব স্মৃতি থেকে সরে এসে, পূর্ব আশ্রম থেকে সরে এসে তোমাকে পরিষ্কার অর্থে একটি কল্যাণকারী রাষ্ট্র ভাবনার সঙ্গে যুক্ত হতে হবে। 385-তে দেখুন কি বলছে, ফ্রম হুম ইজ ফাউন্ড নো নিয়ার অর ফার। যার নিকটেরও কেউ থাকবে না, দূরেরও কেউ থাকবে না। একজন পুরুষ তিনি অথবা মহিলা তিনি, তার নিকট দূরের কেউ থাকবে না। ফর হুম নো নিয়ার অর ফার, ফ্রি অফ ফিয়ার অ্যান্ড ফিটার ফ্রি, দ্যাট ওয়ান আই কল ব্রাহ্মণ ট্রু। আর সত্যকারের ব্রাহ্মণ আমি তাকে বলতে পারি যার নিকট আর থাকবে না কেউ, পর আত্মীয় থাকবে না কেউ, এবং তিনি হবেন সম্পূর্ণভাবে ভয় মুক্ত একজন মানুষ। তিনি হচ্ছেন ব্রাহ্মণ বা বামন। পাশাপাশি আরো দেখুন কি বলছে, যিনি বেদনা রহিত, নিজের কাজে স্থির এবং সকল অভিযোগ থেকে মুক্ত, যিনি নিজের দায়িত্ব কর্তব্যে অনড়, তাকেই আমি বামন বলি। আরো দেখুন কত সুন্দরভাবে গৌতম বুদ্ধ বলেছেন যে মায়ের কোল থেকে জন্ম নিলেই সে বামুন হয়ে যেতে পারে না, কারণ ভোগবাদীরাও তো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়। তারা ধন সম্পদ সংগ্রহ করতে থাকে এবং অন্যের ধন সম্পদ সংগ্রহ করলে কি হয়? অন্যের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় তারা। আমি তাকেই বামন বলি যিনি ত্যাগী এবং সংগ্রহ যিনি করেন না। আরো রয়েছে এরকম অসংখ্য রয়েছে বামন যাদের বলা হচ্ছে। অর্থাৎ আপনারা পরিষ্কার করে বুঝতে পারছেন যে এই যে ব্রাহ্মণ কথাটি যাদের উদ্দেশ্য করে বলছেন গৌতম বুদ্ধ, তারা একালের জাতি ব্রাহ্মণ নয়, এরা গুণান্বিত একটি ধারাকে বহন করছে, যেটা ভিক্ষু সংঘের ধারা।
স্বাভাবিক কারণে বন্ধুরা, যে বিতর্কটি তৈরি হয়েছে এবং যে বিতর্ক একেবারে সালিশি পর্যায়ে চলে গেছে, কিসের জন্যে? আচরণবিধির জন্যই তো। আমাদের সিধু কানুর সঙ্গে জুড়ে দিচ্ছে সমন, বাবা তিলকার সঙ্গে জুড়ে দিচ্ছে সমন। এ কত বড় নির্বুদ্ধিতা! এটা কি করে হয়? কোন মস্তিষ্ক থেকে, সুস্থ মস্তিষ্ক থেকে এ সমস্ত বেরোয়? একটাও সুস্থ নয়, সবকটাই অসুস্থ। কিরকম জানেন? এই যে ব্রাহ্মণ, তাদের কোনো পূর্ব ইতিহাস মনে নেই, ভুলে গেছে, অথবা তারা কোনো ইতিহাস রাখেনি। এখন মুশকিলে পড়ে গেছে। তো ইংরেজ শাসনের পরে দেখছে সমস্ত কিছু ডকুমেন্টেড হয়। মুশকিলে পড়ে গেছে এই ব্রাহ্মণরা যে আরে ভাই, আমি কি অস্তিত্বের মধ্যে বেঁচে থাকবো, কি পরিচয় নিয়ে বেঁচে থাকবো? এরা তারপর থেকেই শুরু করে দিয়েছে কি নাকি মন্দিরের ওই যে বুদ্ধ মূর্তিটা আছে, ওর নাকটাক পরিবর্তন করে দিতে হবে, ওর তেল সিঁদুর লাগাতে হবে, তেল সিঁদুর লাগিয়ে দিয়ে মাথায় একটা মুকুট পরিয়ে দিতে হবে, মুকুট পরিয়ে দিয়ে তাকে নাম দিতে হবে এই দেবী অথবা এই দেব। এই সমন সঙ্গের পণ্ডিতদের সেরকম অবস্থা হয়েছে। বাবা তিলকা সমন, মহাসমন। কত বড় পাগলামি! বিচারধারাতে যারা বলতে পারছে না, তারা নামের সঙ্গে জুড়ে দিয়ে একটা বিতর্ক তৈরি করছে। আমি দেখলাম একটা কমেন্টে, হরিচাঁদের আগে সমন লাগানোটা হরিচাঁদকে অপমান করা। এদের কি করে বোঝাবেন? এই যেগুলো সব জায়গায় সমন লাগিয়ে বেড়াচ্ছে, একেবারে এটা হচ্ছে এক ধরনের খ্যাপামি, কমপ্লেক্স। কিসের কমপ্লেক্স? অস্তিত্বহীন যারা অস্তিত্বে আসার জন্যে সাংঘাতিকভাবে লড়াই করছে এবং একটা ভুল পথ দিয়ে, যে পথের মধ্যে দিয়ে কোনো দিন কিছু বাস্তবায়িত হবে না, বরং যেগুলো অস্তিত্বের মধ্যে রয়েছে সেই অস্তিত্বের মধ্যে এরা ভেজাল মেশানোর চেষ্টা করছে এবং সেই ভেজাল রকমের জিনিস খাওয়া দাওয়ার পরে মানুষের কি হচ্ছে? মানুষের এই ক্ষুধা বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সিমটমস তৈরি হচ্ছে এবং কেউ সেটাকে গালাগালি পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে। সমস্যাটা এখানেই। এরা দীর্ঘদিন ধরে, আমি তো তাদের দেখেছি, অনেককে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলেছি। তাদের বলেছি যে কাজের সঙ্গে থাকো, মানুষের সঙ্গে থাকো, মানুষের কর্মধর্মের সঙ্গে থাকো। অনেক কাজ পড়ে আছে এখনো, সে সমস্ত বাদ দিয়ে ওই সুপারি নিয়ে, নাগপুরের সুপারি নিয়ে এরা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, গৌতম বুদ্ধকে আক্রমণ করছে, বাবা সাহেবকে আক্রমণ করছে, সম্রাট অশোককে আক্রমণ করছে। আমি পরিষ্কার করে বলে দিতে চাইছি, যেটুকুন আমার সামর্থ্য আছে, শরদিন্দু বাবু বেঁচে থাকতে বাংলায় যে সমস্ত ভাইয়েরা অনেক কষ্ট করে ছোট্ট ছোট্ট কাজ করে তুলছে, একেবারে নিরন্তর চালার চেষ্টা করছে মানুষের কল্যাণ সাধনের জন্যে, এবং নিজস্ব যেটুকুন তার রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে নিজস্ব পেরিফেরিতে কাজ করছে, সেই কাজটাকে ছোট মনে করে, নিজের কাজটাকে বড় করে জাহির করে সেই সব সংগঠনকে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, তাদের হতাশ করে দেওয়ার এই মানসিকতা শরদিন্দুদা বেঁচে থাকতে হবে না, হবে না। বাংলাতে হতে দেব না, যেখানেই হয় হবে, বাংলাতে হওয়া সম্ভব নয়। কারণ শরদিন্দুদার যে নেটওয়ার্কটি রয়েছে, সেই নেটওয়ার্কে আমরা কখনো বলি না জোড়ো জোড়ো জোড়ো, আমরা জোড়ো জোড়ো বলে ফোড়ো করি না। আমরা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কর্মসূচিকে সমান গুরুত্ব দিই, সমান ভালোবাসি, সমান প্রাধান্য দিই, এবং প্রাধান্য দিয়ে সেই ভাই বোনেদের অক্লান্ত পরিশ্রমকে একটা স্বীকৃতির আলোতে নিয়ে আসি।
বহুজন হিতায় বহুজন সুখায় তো প্লুরালিস্টিক একটা চিন্তা ভাবনা, একটা একবজ্ঞা, একনায়কতন্ত্র নয়। আমি যেটা বলছি সেটাই সঠিক, অন্য যেটা করছে সেটা ভুল, এটা নয়। ভারতবর্ষের যে দর্শন, সেখানে ঈশ্বরের কোনো জায়গা নেই, সেখানে আছে বস্তুর জায়গা। সেই বস্তুবাদী ধারাতেই বিশ্লেষণ, দ্বন্দ্ব ছিল সেখানে, অনেক রকমের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বগুলো নিরসন করে গৌতম বুদ্ধ দিতে পেরেছিলেন একটা কল্যাণকারী ভাবনা, যে ভাবনা সারা পৃথিবী এখন গ্রহণ করেছেন। এবং এই কল্যাণকারী ভাবনাটাকেই বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা দেখিয়ে দিয়েছেন জন্যই আজকে অনেক অনেক দেশে অন্যান্য মূর্তি সরিয়ে ফেলে দিয়ে বাবা সাহেবকে আদর্শ, মানে একটা মুক্তির আদর্শ হিসেবে ধরে নিয়ে অনেক জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে বাবা সাহেবের স্ট্যাচু। সুতরাং বন্ধুরা, আপনারা সংঘর্ষ থেকে বেরিয়ে আসুন, সম মনোভাবাপন্ন হয়ে আসুন, একসঙ্গে আমরা কাজ করি এবং একটা জায়গায় মিলিত হয়ে এই বহুত্ববাদী চিন্তাধারাকে একটা জায়গায় নিয়ে আসি। দেখবেন বহুত্বের মধ্যেই রয়েছে একটা কল্যাণকারী ভাবনা, আর মিলনের গান, বিবিধের মাঝে মিলন মহান। এটা গৌতম বুদ্ধেরই কথা, বসুধৈব কুটুম্বকম, তোমার সবাই হচ্ছে তোমার কুটুম্ব। সুতরাং তুমি নিজেকে শুধু মহান মনে করো না, প্রত্যেকটি সত্তাকে মহান মনে করো এবং প্রত্যেকটি সত্তাকে নিজের আত্মীয়, পরম আত্মীয় হিসাবে বেঁধে নাও। তবেই এই পৃথিবী কল্যাণকর পৃথিবী হিসাবে আমরা গড়ে তুলতে পারবো।